সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের মূল লক্ষ্য, সে অনুযায়ী কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টা জানালেন প্রেস সচিব। সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা চিঠি পেয়েছে নির্বাচন কমিশন, দ্রুতই বৈঠকে বসবে ইসি। নির্বাচনের সময় ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে মন্তব্য রিজভির, নিরপেক্ষ ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস। এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ, 13 আগস্ট শুরু হবে আসামি পক্ষের শুনানি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। 5 আগস্ট পর সরকার দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন মূল লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। সে অনুযায়ী সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টা 25 সচিবালয়ে প্রবেশ করেন তিনি। সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠক উপদেষ্টা উপস্থিত ছিলেন। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেটার জন্য উনি ন্যায় বিচার পান, সেটা আমরা চাই। এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। যেমন আপনারা দেখেছেন যে আল জাজিরার যে ডকুমেন্টারিটা এসছে, তারপরে বিবিসি যেটা ডকুমেন্ট, ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওনার রোলটা কি ছিল। উনি অর্ডার করছেন যে কিভাবে লেথাল উইপেন ইউজ করতে এই প্রোটেস্টারদেরকে খুন করার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো চিঠি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন আয়োজন নিয়ে চিঠির বিষয়ে আলোচনার জন্য শিগগিরই কমিশন বৈঠক বসবে। গতরাতে 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয় প্রধান উপদেষ্টা কার্যালয়। রাতে নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব M সিরাজউদ্দিন মিয়া। এতে বলা হয়েছে, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে। এর আগে গত 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস জাতীয় উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সময়সীমা এবং নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে রিজভী বলেন, ফ্যাসিবাদের আন্দোলনে যারা ভূমিকায় ছিলেন তাদের কাছে ষড়যন্ত্র এবং লুকোচুরি আশা করে না। খসর আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন আমরা বিএনপি পরিবার। এই ধারাবাহিকতায় মাইলস্টোনে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা, একই সঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নেন তারেক রহমান। এই পরিবারটি যখন কেউ দেখছিলেন না, তখন তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। আজকে এখানে আমরা এসেছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। কোন ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারব, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপস্ত্রিয়মান, ততই স্বচ্ছতা বাড়বে। এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুতে বলেন, তারা যে কোনো জায়গায় যেতেই পারে, কিন্তু সে বিষয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই। আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের
সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরিকারী। রিজভী বলেন, সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায় যেখানে সরকারের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা থাকে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা সহ দেশের 5 বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনব্যাপী তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরের অক্সিজেন 2 নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানান, বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে। যান চলাচলে ধীর গতির কারণে অক্সিজেন 2 নম্বর গেট সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে। এদিকে সকালে ধসে যাওয়া সড়ক পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমরা অনতিবিলম্বে এটা আমরা রিপেয়ার কাজ শুরু করব। আমাদের যে প্রকল্পগুলো চলছে সেখানে ব্রিজ এইটা না, শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে এবং এটা থেকে নিয়ে এটা প্রায় 60 ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে এবং প্রথমে এটা করব, এটা পরে করব। যেহেতু এটাও রিস্কের মধ্যে আছে, যেহেতু খালটা আমরা শীতল ঝর্ণা খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার। আমরা আজকে দেখেন পানি উঠে নেই। পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে, কিন্তু এটার প্রেক্ষিতে গিয়ে যে অ্যাডভান্স রিয়েকশনটা হয়েছে সেটা এই যে ওয়ালগুলো সরে গেছে। রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে দাখিল করেছেন প্রসিকিউশন। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামী 13 আগস্ট শুরু হবে আসামি পক্ষের শুনানি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। গেল বছর ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, সে সময় রামপুরার এক ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলির ঘটনা সবাইকে হতভম্ব করে দেয়। এক পর্যায়ে তীব্র গুলির মুখে 3 তলা থেকে পড়ে যান তিনি, তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান। এ ঘটনায় তদন্ত শেষে 31 জুলাই প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং রামপুরার এডিসি রাশেদ সহ 5 পুলিশকে আসামি করা হয়েছে। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন 5 আগস্ট আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে। 13 আগস্ট আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন ট্রাইব্যুনাল 2। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পঞ্চগড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাতে পঞ্চগড় পুরাতন সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সিনেমা হল মার্কেটে চটপটি দোকানের সামনে বসেছিলেন জাবেদ। রাত 9টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন জাবেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে রংপুরে নেওয়া পথেই মৃত্যু হয়।
টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। সকালে ধনবাড়ি উপজেলায় বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে জামালপুর গ্রামে একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। আমাদের কৃষি। নরসিংদীতে প্রতিনিয়ত কমছে কৃষি জমি। আবাসন ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণের জন্য ভরাট করা হচ্ছে কৃষি জমি। পাশাপাশি নিয়ম নীতি তোয়াক্কা না করে ভরাট হচ্ছে খাল বিলও। দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় কমছে খাদ্যশস্য উৎপাদনও। প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার। নরসিংদীতে গত ১৬ বছরে অস্বাভাবিক পরিমাণে কমেছে কৃষি জমি। অপরিকল্পিত ও অবৈধ আবাসন ব্যবসার কারণে দেখা দিয়েছে সংকট। জেলায় ২০০৮-২০০৯ অর্থ বছরে থাকা আবাদি জমির পরিমাণ ৮৫,১১০ হেক্টর থাকলেও বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৭৬,১৩৫ হেক্টরে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রভাবে স্থানীয়রা ভয়ে আছেন কৃষি জমি হারানোর। তবে এ নিয়ে সব থেকে বেশি ভোগান্তিতে কৃষকরা। আমরা কাজ কাম করতে পারতাছি না, সবকিছু বড় হয়ে গেছে, মিল ফ্যাক্টরি হয়ে গেছে। কলকারখানা হইলে আমরা তো সাধারণ মানুষ বেকার হয়ে যায়। আমাদের কাজ তো অনেক কমে যাইতেছে, আমরা মনে আগের মতো চাহিদা নাই কাজের। শিল্প কারখানার কারণে আমাদের কৃষি জমি কমে যাইতেছে গা, এবং আমাদের যে কৃষি যে শ্রমিকগুলা তারা বেকার হয়ে যেতেছে গা। ভালো জমিগুলো ভরাট হয়ে কলকারখানা হয়ে কৃষিকাজের সমস্যা হইতেছে। বাড়িঘর হয়ে কৃষি সম্পত্তি কমে যাইতেছে গা, কৃষকরা বিপদে পড়ছে। এখানে কলকারখানা দিন দিন বাড়াতে কৃষি জমি দিন দিন নাই হইতেছে। বিদেশিরা কিনলে বেলফুটির করে মানুষের ক্ষেত কামানো ভাত খেতে পারে না, ভাতের অভাব পড়ে, চাইলের অভাব পড়ে। জমি কমলেও আধুনিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ কৃষকদের 3 ফসলি এবং 2 ফসলি জমিতে কোনো ধরনের আবাসন এবং ইন্ডাস্ট্রি না করার জন্য উৎসাহিত করতেছি। পাশাপাশি কৃষকদের উচ্চ ফলনশীল বিভিন্ন ফসল আবাদের মাধ্যমে তাদের উৎপাদন বৃদ্ধি করার এবং বিভিন্ন নতুন কলাকৌশল দিয়ে যাতে আমরা উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করতেছি। কৃষি জমি রক্ষায় সঠিক পরিকল্পনার মাধ্যমে আবাসন ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে নগরায়নের দাবি সচেতন মহলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশের প্রশাসক নিয়োগের প্রতিবাদ এবং নিয়োগের বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। সকাল 11টায় রাজধানী কাকরাইলে আটাবে কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ কার্যকর ফল বয়ে আনেনি। দীর্ঘমেয়াদী প্রশাসক নিয়োগের ফলে অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সদস্যরা ক্ষতিগ্রস্ত হন। আটাবে আগে কখনো প্রশাসক নিযুক্ত হয়নি এবং সাধারণ সদস্যরা এটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন আটাব সাধারণ সদস্যের প্রধান সমন্বয়ক শাহ আলম কবির। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শরীফুল আলম দীপু, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ। আমরা এসেছি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সাহায্য করার জন্য। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যাতে তাদের ন্যায্যটা পায়, কম পয়সায় যাতে টিকিট কাটতে পারে, ওই সিন্ডিকেটের খপ্পরে যাতে তারা না পড়ে। আমরা চাই এই প্রশাসক যিনি নিয়োগ করেছেন এটা বাতিল করে বর্তমান যে আটাপ কমিটি আছে সেটা বহাল থাকবে, এটাই আমাদের দাবি। সব ধরনের সিন্ডিকেট এবং অন্যায় ব্যবসার বিরুদ্ধে আটাপ সবসময় সজাগ ছিল, এখনও সজাগ আছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণকে সহযোগিতা করতে চাই। আমরা এই উদ্দেশ্যেই মূলত আজকের এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। কুয়েতে বাংলাদেশ দূতাবাস জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাসে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন শ্রম মিনিস্টার আবুল হোসেন। অনুষ্ঠান শেষে
জুলাই আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ কমিউনিটি চ্যানেল জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে সভাপতিত্ব করেন কনসুলেট জেনারেল NM নাজমুল হাসান। অনুষ্ঠানে কমিউনিটির কর্মকর্তা কর্মচারী, জেদ্দাস্থ কমিটি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের মূল লক্ষ্য, সে অনুযায়ী কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছে নির্বাচন কমিশন, দ্রুতই বৈঠকে বসবে ইসি। নির্বাচনের সময় ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে মন্তব্য রিজভির, নিরপেক্ষ ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস। এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ, 13ই আগস্ট শুরু হবে আসামি পক্ষের শুনানি। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।